2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বিটিভিতে সরাসরি প্রচারিত 54তম বাজেট প্রস্তাবনায় লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা, ঘাটতি 2,26,000 কোটি। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, ঘাটতি কমাতে সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করছে অন্তর্বর্তী সরকার। বিদেশি সহযোগীদের কাছ থেকে 3.6 বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি। অর্থনীতির ভারসাম্য রক্ষায়, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে কর্মসংস্থান, মানব সম্পদ ও সামগ্রিক সামাজিক উন্নয়নে। শরফুল আলমের রিপোর্ট। জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারীরা আমাদের সামনে একটি বিরল সুযোগ তৈরি করে দিয়ে গেছেন দেশকে। সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করেই অন্তর্বর্তীকালীন সরকারের ও অর্থ উপদেষ্টা হিসাবে নিজের প্রথম বাজেট উপস্থাপন করেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। 54তম প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। ইতিহাস সৃষ্টি করে আগের অর্থ বছরের চেয়ে এবারের বাজেট কমল 7,000 কোটি টাকা। বিশাল বাজেটের উন্নয়ন পরিচালনা, খাদ্য, দেশি বিদেশি ঋণ পরিশোধ ও অগ্রিম ঋণ প্রদান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি সব মিলে এই অর্থ ব্যয়ের প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি। এই শক্তিশালী ভিত্তি হবে আগামী বাংলাদেশের বিনির্মাণের সোপান এবং সকল স্তরে বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে আমাদের মূল লক্ষ্য। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। আসছে অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। চড়া সুদে ঋণের পরিমাণ কমাতে ঘাটতির লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। কঠিন অর্থনীতির বিশেষ সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে। নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যে সকল সুযোগ সৃষ্টি তার সুবিধা ভোগ এবং যে সকল চ্যালেঞ্জ তৈরি হয়েছে তাকে মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও মনোযোগ দেওয়া হয়েছে। মেগা প্রকল্প না থাকায় উন্নয়ন ব্যয় 2,45,000 কোটি টাকা ধরা হয়েছে, যার মধ্যে এডিবিতে যাবে 3,30,000 কোটি টাকা। বাজেট বক্তৃতায় সংস্কারের অংশ হিসাবে কমিশনগুলো কাজ করছে জানিয়ে অর্থ উপদেষ্টা চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট উপস্থাপন করেন। এর আগে 2025-26 অর্থ বছরে 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রস্তাবিত নতুন অর্থ বছরের বাজেট পেশের পর মতামতের ভিত্তিতে অধ্যাদেশের মাধ্যমে জুন মাসের শেষের দিকে পাশ হবে 2025-26 সালের বাজেট। বরাদ্দ কমিয়ে আগামী অর্থ বছরের জন্য নতুন বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা। এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কম আয়ের মানুষকে। এই জন্য সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ যেমন বাড়ছে, তেমনি কমছে উপকারভোগীর সংখ্যা। বিশ্লেষকরা বলছেন, উপকারভোগীর জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হোক না কেন, তা যেন সঠিকভাবে সবার কাছে পৌঁছায়, তা বাস্তবায়ন করতে হবে সরকারকেই। প্রস্তাবিত বাজেটে কমতে পারে চিনি, চাল, ডাল, পরিশোধিত তেল, এলএনজি, তরল দুধ, ক্যান্সারের ওষুধ, ইনসুলিন, কৃষি যন্ত্রপাতি, বাস, মাইক্রোবাস ও ই-বাইকের দাম। তালিকায় রয়েছে আইসক্রিম, বিদেশি পোশাক ও জুতা এবং গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ। অন্যদিকে দাম বাড়ার তালিকায় রয়েছে বাড়ি নির্মাণের বিভিন্ন উপকরণ, এসি, ফ্রিজ, মোবাইল ফোন, এলপিজি, মোটরসাইকেল, সিগারেট ও প্লাস্টিক পণ্য, বিদেশি চকলেট ও লিপস্টিক। বাজেটে দাম বাড়া কমা নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কর ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে বেশ কিছু পণ্যে। বাজেটে কমানো হতে পারে ঋণপত্রের কমিশনের উচ্চ কর। ফলে দাম কমবে চাল, ডাল, আটা, লবণ, চিনি ও ভোজ্য তেলের, যেখানে টন প্রতি 500 টাকা কমবে চিনির আমদানি ব্যয়। স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়ায় দাম কমবে স্যানিটারি ন্যাপকিন, তরল দুধ ও কলমের। সম্পূরক শুল্ক কমানোর ফলে দাম কমবে বিদেশি মাছ ও মাংস, পোশাক, জুতা ও বিদেশি প্লাস্টিক পণ্যের। স্যামন, টুনা ইত্যাদি মাছের উপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে। দাম কমার তালিকায় রয়েছে বাস, মাইক্রোবাস, ই-বাইক, বাসের টায়ার সহ বিভিন্ন যন্ত্রাংশের। ভ্যাট অব্যাহতি থাকায় দাম কমবে বড় আকারের মনিটরের। এছাড়া দাম কমার তালিকায় রয়েছে এলএনজি, তরল দুধ, ক্যান্সারের ওষুধ, ইনসুলিন ও কৃষি যন্ত্রপাতির। বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,63,000 কোটি টাকা।
বিশালের লক্ষ্যমাত্রা পূরণে নতুন করে কর বসানো হয়েছে বেশ কিছু পণ্যের। ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোয় বাজেটে দাম বাড়তে পারে মুঠোফোন, ওয়াশিং মেশিন ও ব্লেন্ডারের। দাম বাড়বে থালা বাসনসহ তৈজসপত্রের। তবে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব তৈজসপত্রের। দাম বাড়ার তালিকায় রয়েছে গৃহ নির্মাণের বিভিন্ন উপকরণের। দাম বাড়বে রড, সিমেন্ট, লিফট, বার অ্যাঙ্গেল, টাইলস, স্ক্রু, নাট বোল্ট ও নির্মাণ সামগ্রীর। খরচ বাড়বে এলপিজি সিলিন্ডারে, ফলে বাড়তে পারে খাওয়ার বিল। দাম বাড়বে শিশু খাদ্য ও বিদেশি চকলেটের। বাজেটে দাম বাড়ায় তালিকায় রয়েছে সিগারেট, ফ্রিজ, শীতাতপ মেশিন, দেশি বিদেশি আমদানিকৃত গাড়ি, খেলনা, মোটরসাইকেল ও ইজি বাইকের যন্ত্রাংশের, যা কার্যকর হবে 1 জুলাই থেকে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত। এতে গুণগত বা কাঠামোগত কোনো পরিবর্তন নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট আগের সরকারের ধারাবাহিকতা। তিনি বলেন, রাজস্ব আয়ের সাথে বাজেটের আকারের কোনো সামঞ্জস্য নেই, মৌলিক বিষয়গুলোতে গলদ রয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, বাজেট বাস্তবায়ন সরকারের জন্য কঠিন হবে। রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, যে সুদের হার, সুদটা কম পেমেন্ট করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই। আমাদের রাজস্ব আয়ের সাথে বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি। সেটা পুরোটাই রাজস্ব আয় যেটা আছে সেটা আপনার পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে এবং পুরোটাই কিন্তু দেশের ভিতর থেকে বাইরে থেকে লোন নিতে গেলে যে প্রভাবগুলো আমি বললাম, এই প্রভাবের কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। বাজেটে মূল্যস্ফীতি কমানোর সুনির্দিষ্ট রোডম্যাপ নেই বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি তাসকিন আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন। তিনি বলেন, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট বিবেচনায় কর মুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখা হতাশাজনক। এছাড়া বাজেটে অনেক ভালো দিক আছে যা বাস্তবায়ন করা সম্ভব হলে অর্থনীতি নতুন মাত্রা পাবে বলেও মনে করেন তিনি। এই বাজেটটা আমাদের বিজনেস এবং অর্থনীতিকে বেগবান করার জন্য কি এটা একটা সাপোর্টিভ বাজেট হয়েছে? আমরা সেই ব্যাপারে ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আমরা সাপোর্টিভ কোনো কিছু এই বাজেটটা আমরা দেখতে পাইনি। দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদের তালিকায় বেশি ইস্যু যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বদলীয় বৈঠকে এ আহ্বান জানান তিনি। জানান, সবার মতামতেই চূড়ান্ত করা হবে জুলাই সনদ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিভক্তি নয়, করতে হবে ঐক্যবদ্ধ হওয়ার রাজনীতি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দ্বিতীয় দফায় সর্বদলীয় বৈঠক করল জাতীয় ঐকমত্য কমিশন। এই আয়োজনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মিলন মেলা হয় ফরেন সার্ভিস একাডেমি সম্মেলন কক্ষে। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধনী বক্তব্য রাখেন। বলেন, জাতির প্রকৃত ভবিষ্যৎ রচনা করছে ঐকমত্য কমিশন। সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে, এটা আমাকে শিহরণ জায়গায় অত্যন্ত আনন্দিত হয়েছে যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন এবং শুধু ওনাদের সঙ্গে কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে। এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে, যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই একটা ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। জুলাই সনদের মাধ্যমে অনেকগুলো বিষয়ে একমত হওয়ার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আশা করেন বিভিন্ন বিষয়ে দূরত্ব কমার। মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব, এইটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐকমত্যগুলো তুলে ধরবো। অনেকগুলো বিষয় হচ্ছে কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐকমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি,
এই দ্বিতীয় পর্বের আমি যদ্দূর বুঝছি, প্রফেসর রিয়াস তারা ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। 28টি দল ও 2টি জোটের প্রতিনিধি অংশ নেয় বৈঠকে। বিএনপি, জামাত ও এনসিপির 3 জন করে প্রতিনিধি ও অন্যান্য দলের 1 জন করে প্রতিনিধি বৈঠকে অংশ নেন।